একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভেতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। বাংলা কবিতার আধুনিকতা যদি কারো হাত ধরে রাজপথে নেমে আসে, তবে তিনি শক্তি চট্টোপাধ্যায়। জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী নাম শক্তি। তার জীবন ছিল এক বিচিত্র আখ্যান। কখনো তিনি কৃত্তিবাসের আড্ডার মধ্যমণি, কখনো হাংরি জেনারেশনের তাত্ত্বিক নেতা, আবার কখনো শান্তিনিকেতনের প্রকৃতির কোলে আশ্রয় নেওয়া এক ক্লান্ত পথিক। পদ্য লিখেছি, ভাতও খেয়েছি, এই সরল স্বীকারোক্তিতেই লুকিয়েছিল তার জীবনের দর্শন। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালের 25 নভেম্বর দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরের কাছে বহুড়ু গ্রামে। পিতার নাম বামানন্দ চট্টোপাধ্যায়, মা কমলা দেবী। 4 বছর বয়সে বাবাকে হারান, যার ফলে প্রবল দারিদ্র্যের মধ্যে তার শৈশব কাটে। 1948 সালে তিনি কলকাতায় আসেন এবং মামার বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেন। 51তে মেট্রিক পাশ করার পর তিনি সিটি কলেজ ও পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু প্রথাগত পড়াশোনা শেষ করেননি। 1956তে তিনি বাড়ি ছাড়েন। শুরু হয় তার সেই বিখ্যাত ভবঘুরে বা উদ্দাম জীবন। শুয়েও না কখনো মৃত ঝরা বাতিটার পাশে, ও কার চোখের জল ও কার মুখের মতো ম্লান। প্রতিকূল হাওয়া এসে দাঁড়ালেই শুরু বালি খসা, খুঁজি সে সোনালি চুল, চুল চুল তখনও আকাশে, পাই না ঘুরায়ে তালু, মুছে দেব চোখের আভাস। হে বিমর্ষ মর্মরের ফোঁটা যেন নীরবে সাজানো দেবতা, সুদূর স্মৃতি। প্রতিমা কি প্রচ্ছায়া তোমার, পুরনো ধুলোয় খুঁজি, ধুলা হতে পুরনো হৃদয়। 50-এর দশকে বাংলা কবিতার যে পালাবদল ঘটে, তার অন্যতম মঞ্চ ছিল কৃত্তিবাস পত্রিকা। 1953 সালে দীপক মজুমদার ও সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই পত্রিকার জন্ম। শক্তি চট্টোপাধ্যায়ের এই গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন সুনীল ও শক্তি। এই জুটিকে বলা হয় বাংলা কবিতার হরিহর আত্মা। যদিও তাদের মধ্যে ব্যক্তিগত মান অভিমান ও প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবল। কৃত্তিবাসের পাতাতেই শক্তি নিজেকে ভাঙেন গড়েন। রবীন্দ্র প্রভাবযুক্ত হয়ে মুখের ভাষাকে কবিতায় নিয়ে আসার যে আন্দোলন, শক্তি ছিলেন তার পুরোধা। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ 1961 প্রকাশিত হবার পর বাংলা সাহিত্য জগৎ বুঝতে পারে এক নতুন নক্ষত্রের জন্ম হয়েছে। কৃত্তিবাসের আড্ডায় মদ, নারী ও কবিতার মিশেলে যে জীবন তারা যাপন করতেন, তা তৎকালীন রক্ষণশীল সমাজে ছিল এক প্রকার বিদ্রোহ। শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হল হাংরি জেনারেশন বা খুদকাতর প্রজন্ম। 1961 সালে পাটনায় মলয় রায় চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায় এবং সমীর রায় চৌধুরী ও দেবী রায় মিলে এই আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সাহিত্যের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বা এস্টাবলিশমেন্টের বিরোধিতা করা। তারা মনে করতেন প্রচলিত সমাজ ব্যবস্থা ও সাহিত্য মানুষের ক্ষুধা শারীরিক ও আত্মিক মেটাতে ব্যর্থ। তাই তারা অশ্লীলতা, ক্রোধ ও প্রথা বিরোধিতাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। আন্দোলনের শুরুতে শক্তি ছিলেন এর অন্যতম চালিকাশক্তি। আন্দোলনের লিফলেট বিলি করা থেকে শুরু করে ইশতেহার তৈরি সবখানেই তিনি ছিলেন। 1963-64 সালের দিকে হাংরি আন্দোলনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে রাষ্ট্র মামলা দায়ের করে, বিখ্যাত হাংরি মামলা। এই সময়ে শক্তি চট্টোপাধ্যায় আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন। সবচেয়ে বিতর্কিত তথ্যটি হলো, পুলিশি ঝামেলা এড়াতে এবং নিজের ক্যারিয়ার বাঁচাতে শক্তি আদালতে মলয় রায় চৌধুরীর বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বহুচর্চিত ও সমালোচিত ঘটনা। শক্তি পরবর্তীকালে কৃত্তিবাস গোষ্ঠীতে ফিরে যান, মূলধারার সাহিত্যে নিজেকে প্রতিষ্ঠিত করেন। জঙ্গলে গিয়েছো তুমি একা একা, জঙ্গলে যেও না তুমি, মানে তুমি ভুল বৃদ্ধ ওহে তুমি, জঙ্গলে গিয়েছো একা, হারিয়েছ পথ, সর্বস্ব হারিয়ে কোনো অন্নপূর্ণা গাছ ধরে জড়িয়ে কেঁদেছ, পাতা চেয়ে ফুল চেয়ে রস আঠা চেয়ে দাঁড়িয়েছ, ঠায় গাছ যেভাবে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে একা, তার আরশি হয়ে পাড়াচটা আরশি হয়ে শিথির সিঁদুর হয়ে পার আলতা হয়ে তুমি দাঁড়িয়েছ কিনা নিজেও জানো না। শক্তির জীবন ছিল এক চলমান কিংবদন্তি। তার জীবনযাপনকে উদ্দাম বলাই শ্রেয়। মদ ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রবল মদ্যপানের মধ্যেও তার কলম কখনো থামেনি।
তিনি ছিলেন আক্ষরিক অর্থেই কবিতার জন্য জীবন উৎসর্গ করা মানুষ। কলকাতার রাজপথে মধ্যরাতে চিৎকার করে কবিতা আওড়ানো, শ্মশানে রাত কাটানো কিংবা হঠাৎ করে নিরুদ্দেশে চলে যাওয়া, এসব ছিল শক্তির নিত্যদিনের ঘটনা। তার বিখ্যাত কবিতা অবনী বাড়িয়াছ কেবল একটি কবিতা নয়, এটি তার নিজের একাকিত্ব অস্তিত্বের সংকটের প্রতিধ্বনি। একবার তিনি মদ খেয়ে এতটাই বেসামাল ছিলেন, ট্যাক্সি করে সোজা হাজারিবাগ চলে গিয়েছিলেন। এই ভবঘুরেপনা থেকেই জন্ম নিয়েছে তার অসামান্য সব ভ্রমণ প্রকৃতি বিষয়ক কবিতা। তবে বিশৃঙ্খল জীবনের আড়ালে তিনি এক অত্যন্ত সুশৃঙ্খল শিল্পী সত্তা। প্রতিদিন নিয়ম করে লিখতেন। তার সমসাময়িকরা বলতেন শক্তি মাতাল হতে পারেন, কিন্তু তার কবিতা কখনো মাতাল হয়নি। তা সর্বদা ছিল জ্যামিতিক ও নিখুঁত। মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি, রাজপথ ধরে ক্রমাগত সাইকেল ঘন্টির মতো চলে গেছে। পথিক সাবধান, শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি। যেতে যেতে ফিরে চায়, কুড়াতে কুড়োতে ফেদায় ফেলে। যেন তুমি আলস্যে এলে না কাছে, নিছক সুদূর হয়ে থাকলে নিরাত্মীয়। কিন্তু কেন কেন তা জানো না, মনে পড়বার জন্য হবেও বা। স্বাধীনতা প্রিয় বলে কি আক্ষেপ, কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ছিল সাধারণ মানুষের অনুভূতির দলিল। তিনি বুদ্ধিবৃত্তিক জটিলতা এড়িয়ে আবেগের গভীরতাকে স্পর্শ করতেন। তার কবিতায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, মৃত্যু, শহুরে জীবনের ক্লান্তি। শক্তি আজীবন শহর এবং অরণ্যের মধ্যে দোল খেয়েছেন। কলকাতা শহরকে তিনি ভালোবাসতেন, আবার ঘৃণাও করতেন। তাই তিনি বারবার ফিরে যেতে চেয়েছেন প্রকৃতির কাছে। তার যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থে এই দোটানা অস্তিত্বের সংকটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই বইটির জন্যই তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান 83 সালে। মানুষ বড় কাঁদছে, তুই মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই পংক্তিটি প্রমাণ করে তিনি কতটা মানবিক ছিলেন। তার কবিতা দুর্বোধ্য নয়, বরং তা পাঠকের হৃদয়ে সরাসরি আঘাত করে। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, কিংবা ধর্মেও আছো জিরাফেও আছো, এই লাইনগুলো বাংলা ভাষার সম্পদ। বোহেমিয়ান জীবনের এক পর্যায়ে 1965 সালে শক্তি চট্টোপাধ্যায় মীনাক্ষী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। মীনাক্ষী দেবী ছিলেন শক্তির জীবনের নোঙর। বিয়ের পর শক্তির জীবনে কিছুটা স্থিতি আসে, যদিও তার স্বভাবজাত অস্থিরতা পুরোপুরি কখনোই যায়নি। মীনাক্ষী দেবীর যত্ন ও শাসনে শক্তি দীর্ঘকাল সাহিত্য চর্চা চালিয়ে যেতে পেরেছিলেন। শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুও ছিল তার কবিতার মতো নাটকীয় এবং শান্ত। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন, আর তাই তার শেষ নিঃশ্বাসটিও পড়েছিল প্রকৃতির কোলে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে 1995 সালের মার্চ মাস। শক্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটি আমন্ত্রণে শান্তিনিকেতনে গিয়েছিলেন। তিনি সেখানে ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নিচ্ছিলেন এবং পূর্বপল্লী গেস্ট হাউসে ছিলেন। দিনটি 23 মার্চ 1995। সকালবেলা তিনি বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। দুপুরে সামান্য অসুস্থ বোধ করেন, এরপর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অথবা হাসপাতালে পৌঁছানোর পরপরই তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স 61 বছর। যে শান্তিনিকেতনকে তিনি ভালোবাসতেন, যে রাঢ় বাংলার মাটি তার কবিতায় বারবার উঠে এসেছে, সেখানেই তিনি শেষ শয্যা গ্রহণ করেন। তার মৃত্যু সংবাদ শুনে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, শক্তির মতো কবি 500 বছরে একবার জন্মায়। শক্তি চট্টোপাধ্যায় কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। জীবনানন্দ দাশের পর বাংলা কবিতায় নতুন ভাষাভঙ্গি ও ছন্দের জাদুকর ছিলেন তিনি। তার হাজারের অধিক কবিতা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। হাংরি আন্দোলনের ক্ষোভ থেকে কৃত্তিবাস এর রোম্যান্টিসিজম, সব কিছুর মিশেলে তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক জগৎ। তিনি দেখিয়েছিলেন একজন কবি একই সঙ্গে লম্পট ও সাধু, মাতাল ও দার্শনিক হতে পারেন। তার জীবন ছিল কবিতার শর্তে বাঁচা। তার এপিটাফে লেখা থাকতে পারত তারই অমোঘ সেবানী, দাঁড়াও আমি আসছি, দাঁড়াও আমি আসছি, এখনই যাব না। বাংলা কবিতার ইতিহাসে শক্তি চট্টোপাধ্যায় তাই চিরকাল এক পদ্য লেখা পথিক হয়েই বেঁচে থাকবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।